নাম অপু। শান্তশিষ্ট সংসারী একটা মেয়ে। তার স্বামী ঋষভ। প্রেম করেই হয়েছিল তাদের বিয়ে। 7 বছরের বৈবাহিক জীবন তাদের। 5 বছরের ছোট্ট একটা মেয়ে আছে অপুর। সুন্দর গোছালো পরিবার। কিন্তু হঠাৎ একদিন অপু জানতে পারে ঋষভের অ্যাফেয়ার আছে কোনো একটা মেয়ের সাথে, আর মেয়েটি সুইসাইড অ্যাটেম্প করেছে। এক মুহূর্তে পাল্টে যায় অপুর সব কিছু। আজ আমরা অপুর গল্প জানবো শুরু থেকে শেষ অবধি। অনুরোধ রইল আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের অনুপ্রেরণায় অনেক দূরে এগিয়ে যেতে চাই ও বিভিন্ন মানসম্মত কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই। চলুন শুরু করা যাক। অপু নিজ হাতে খাবার বানায়। অপু তার মেয়ের জন্য আলাদা করে খাবার বানায়, গল্প বলে তার মেয়েকে ঘুম পাড়িয়ে দেয়। সকালে নিজ হাতে চা বানিয়ে ঋষভকে দেয়। একদম পারফেক্ট রিলেশন যেমন হওয়া উচিত, অপু আর ঋষভের রিলেশনও ঠিক তেমনই। অপু ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু পড়াশোনা কন্টিনিউ করেনি সে। এখন একটা বুটিক শপ চালায়। সকালে সব কাজ শেষে ঋষভ যায় কলেজে। সে একজন দর্শনের প্রভাষক, আর অপু আসে তার বুটিক শপে। এমন সময় হঠাৎ একটা জিনিস নিয়ে আলোড়ন তৈরি হয়। সেটা হচ্ছে একটা মেয়ে পোস্ট করেছে ঋষভ নাকি তাকে মেন্টালি আর ফিজিক্যালি টর্চার করেছে, এমনকি সে প্রেগনেন্ট। আর ঋষভ তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এই পোস্টটা ভাইরাল হতে থাকে। পাড়া, মহল্লা, স্কুল, কলেজ সবাই দেখতে থাকে সেই পোস্ট। কলেজের লেকচার দেওয়ার সময় প্রিন্সিপাল ঋষভকে ডেকে পাঠায়। ঋষভ গিয়ে দেখে পুলিশ এসেছে। যে মেয়েটি পোস্ট করেছে সে হাত কেটে আত্মহত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবে সে বেঁচে যায়। এখন সে হসপিটালে আছে। ঋষভকে থানায় নিয়ে যাওয়া হয়। এরপর কলেজের প্রিন্সিপাল ফোন দেয় অপুকে। সে জানায় ঋষভকে থানায় নিয়ে যাওয়া হয়েছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট ও টর্চারের জন্য। অপু কেন জানি কথাগুলো বিশ্বাস করতে পারছিল না। এরপর অপু ফোন দেয় নিমোকে। নিমো অপুর ছোটবেলার ফ্রেন্ড, অনেক ক্লোজ তারা। নিমো একটা ছেলের সাথে লিভ ইন রিলেশনে থাকে। এমনকি নিমো আর সেই ছেলে এতদিন অপু আর ঋষভের রিলেশনকেই আইডিয়াল ভাবত। তারা বিষয়টা বিশ্বাস করতে পারছিল না। এরপর নিমো, সৌম্য আর অপু মিলে আসে থানায়। সেখানে অপু দেখা করে ঋষভের সাথে। ঋষভকে দেখে মনে হচ্ছিল ঋষভ দুর্বল, বিচলিত, হতাশ হয়ে আছে। ঋষভ বলে, অপু তুমি একটা লয়ারের সাথে কথা বলে নাও। আর এইসব অপবাদ আমাকে ফাঁসানোর জন্য করা হচ্ছে। তুমি স্ট্রং থেকো অপু। অপু আর নিমো আসে লয়ারের কাছে। সেখানে লয়ার প্রথমেই জানতে চায় আপনাদের বৈবাহিক সম্পর্ক কেমন ছিল। অপু বলে ভালো ছিল, একদম পারফেক্ট। লয়ার বলে সেক্সুয়াল লাইফ কেমন ছিল। অপু বলে একদমই নর্মাল, স্বাভাবিক যেমনটা হওয়া উচিত ঠিক সেমনটা। আমরা 2 বছর রিলেশন করে বিয়ে করেছিলাম। ঋষভ আর আমার মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো। এমনকি ঋষভ একজন দায়িত্ববান বাবা। কোনোভাবেই এমন ইনসিডেন্ট হওয়া সম্ভব না। তখন লয়ার বলে আমি দেখি কি করা যায়। আপনি একবার হসপিটালে গিয়ে দেখে আসুন মেয়েটাকে। তার পক্ষ জানাও খুব জরুরি। অপুর আসতে দেরি হবে জন্য অপুর বাসার দেখাশোনা যে করে সে মিঠিকে স্কুল থেকে আনতে যায়। স্কুল থেকে ফেরার পথে পাড়ার এক মহিলা বলে, কি শুনলাম ঋষভ নাকি রেপ করেছে তার স্টুডেন্টকে। মিঠি কথাটা শুনে ফেলে। এরপর রাতে অপু বাসায় ফিরলে মিঠি তখন বলে, মা রেপ কি? অপু তখন মিঠিকে বলে, এই কথাটা তুমি কোনোদিন আর মুখে আনবে না। মিঠি চলে যায় সেখান থেকে। আসলে গতকাল রাত আর আজকের রাত, এই 24 ঘন্টায় সব কিছু পাল্টে গেছে, অগোছালো হয়ে গেছে। এদিকে ঋষভের এই কথা শুনে ঋষভের ভাই রিদম আর ওয়াইফ স্মিতা এসেছে অপুর বাসায়। অপু পরদিন বের হয় সেই মেয়েটির সাথে দেখা করার জন্য। মেয়েটির নাম গোধূলি। অপু গোধূলির পাশে গিয়ে বসে। গোধূলি কথা বলতে চায় না। তখন অপু বলে, তুমি কি চাও? তুমি কেন আমার হাজবেন্ডকে ব্লেম করছো? কি চাও তুমি বলো? তোমার এই কন্ডিশনের সব দায়িত্ব আমি নিতে রাজি আছি। তখন গোধূলি বলে, আমি কি টাকা চেয়েছি? আমি তো স্বীকৃতি চাইনি, জাস্ট সম্মান চেয়েছিলাম। কিন্তু ঋষভ সেটা আমাকে দেয়নি। একটা সময় ঋষভ আমাকে ব্লক করে দেয়, কোনো যোগাযোগও রাখে না। কিন্তু হঠাৎ যখন আমি প্রেগনেন্সির কথা জানতে পারি, ঋষভকে জানাতে চেয়েছিলাম। আমি হয়তো অ্যাবর্শনও করে নিতাম, কেউ কোনো কিছু জানতে পারতো না। কিন্তু ঋষভ আমাকে এভাবে ছুঁড়ে ফেলে দিল। এখন আমার কাছে কিচ্ছু নেই। আমার বেবি, সেটাও মিসক্যারেজ হয়ে গেছে। আপনি চলে যান এখান থেকে। অপু বলে, গোধূলি তুমি বলছো রিলেশনে ছিলা তোমরা, ধরেই নিলাম সম্পর্ক ছিল তোমাদের মধ্যে। দুজনেরই তো মত ছিল, তাহলে এখন এসে কিসের সিম্প্যাথি, কিসের জাস্টিস? তুমি কি চাইছো গোধূলি? গোধূলি বলে, সম্পর্ক ছিল, কিন্তু সে দিনের পর দিন আমাকে টর্চার করত, দিনের পর দিন আমাকে ফিজিক্যালি ড্যামেজ করত। পুরুষ মানুষের কাছে হয়তো কষ্ট, আঘাত করা পুরুষত্বের মূল মন্ত্র। ঋষভ জাস্ট আমাকে ইউজ করতো ওর মন মতো। এতদিন সহ্য করেছি, কিন্তু এখন আর পারছি না। অপু বিষয়গুলো নিতে পারে না। পাশবিক, নির্দয়ী এমন মানুষকে তো অপু চেনে না। গত 7 বছর একটা দিনও তো ঋষভ অপুকে ফোর্স করেনি, ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করতে চায়নি। তাহলে কোনটা সত্যি, কোনটা মিথ্যা? গোধূলির শারীরিক কন্ডিশন মিসক্যারেজ বলে দিচ্ছে সে কতটা যন্ত্রণায় আছে।
অপু চলে আসে। এরপর লয়ার বলে কিছুদিন যেতে দিন, সব ঠিক হয়ে যাবে, আমি ছাড়িয়ে আনবো ঋষভকে। লয়ার বলে অপু তুমি আরেকটা বার গোধূলির সাথে দেখা করো, দেখা করে গোধূলিকে বলো সে যেন পোস্টটা ডিলিট করে দেয় আর সরি লিখে একটা পোস্ট দেয়। এতে সমাজ আর পরিবেশ সব কিছু শান্ত থাকবে। অপু এর পরদিন হসপিটালে যায়। সেখানে গিয়ে অপু জানতে পারে গোধূলি আর নেই, সে মারা গেছে। গোধূলির এমন হঠাৎ চলে যাওয়া অপু মেনে নিতে পারে না। এখন সত্যিটা কি ছিল কে বলবে অপুকে? যদি ঋষভ গোধূলির জন্য দায়ী না হয় তাহলে কে ছিল দায়ী? কার জন্য এমন হলো গোধূলির? এই প্রশ্ন অপুকে বিচলিত করে। অপু কাল যে মেয়ের সাথে কথা বলছিল আজ সে নেই। অপু আসে লয়ারের কাছে। লয়ার জানাই গোধূলির পরিবার সৎকাজ করে চলে গেছে, কোনো পুলিশ কমপ্লেন করেনি। লয়ার বলে সে 2-1 দিনের মধ্যে ছাড়িয়ে আনবে ঋষভকে। তাদের পথ এখন ক্লিয়ার। 2 দিন পর ঋষভ ছাড়া পায়। জেল থেকে সবাই তাকে বাসায় নিয়ে আসে। বাসার বাইরে পাড়ার লোকজন দেখছিল তাকে। ঋষভ ছাড়া পেয়েছে, কোনো কিছু প্রমাণও হয়নি, কিন্তু সমাজের কাছে, মানুষের কাছে ঋষভ এখন দোষী। ঋষভ বাসায় এসে সবাইকে ধন্যবাদ জানায় তার পাশে থাকার জন্য। ঋষভ ঘরে চলে আসে। অপু বলে কি হয়েছিল ঋষভ? কে এই গোধূলি? কোনোদিন তো নাম শুনলাম না। কে এই মেয়ে? সব বাদে তোমার সাথেই কেন জড়ালো? ঋষভ রেগে যায়। রেগে গিয়ে বলে এখন তুমিও আমাকে জেরা করবে? পুলিশ, লয়ার, সমাজ সবাই আমার দিকে আঙ্গুল তুলেছে, এখন তুমিও তুলছো? অপু বলে ঋষভ আমার এটা জানা খুব জরুরি, তোমার মুখ থেকে আমার জানতে হবে কি হয়েছিল। ঋষভ বলে কি জানতে চাও? সেই নষ্টা দুশ্চরিত্রা মেয়ের কথা। গোধূলি গ্রাম থেকে উঠে আসা মেয়ে, শহরে এসে সে ছেলেদের পাল্লায় পড়ে নষ্ট হয়ে গিয়েছিল। ড্রাগস নিত, ছেলেদের বাইকে ঘুরতো, ভালো স্টুডেন্ট ছিল জন্য পার পেয়ে যেত। সে আমার স্টুডেন্ট ছাড়া কিছুই ছিল না, এটাই সবচেয়ে বড় সত্যি। ঋষভের কথাগুলো কেমন যেন তীক্ষ্ণ লাগতে থাকে অপুর। অপু, নিমো, সৌম সবাই ভাবতে থাকে আসলে তারা একটা মেয়ের মৃত্যুতে খুশি হয়েছে, তাদের পথ ফাঁকা হয়েছে, তারা হ্যাপি হয়েছে। কিন্তু মেয়েটি কি বলতে চেয়েছিল? নিমো আর সৌম কথা বলছিল। মেয়েটি টাকা পয়সা চায়নি, এমনকি ঋষভকে কোনোভাবে হ্যারাসমেন্টও করেনি। কি চেয়েছিল মেয়েটা? মেয়েটার সাথে সেক্সুয়াল টর্চার, মেন্টাল টর্চার তো হয়েছে, এটা তো সত্যি। তখন নিমো আর সৌম মনে হয় কিছু একটা আছে যেটা তাদের জানা উচিত। সত্যিটা না জানা পর্যন্ত তাদের ভালো লাগবে না। এদিকে ঋষভ কলেজে একটা লেকচার অ্যাটেন্ড করতে যাচ্ছিল। ঋষভের ফ্রেন্ড জানাই কলেজে ঋষভের নামে সাসপেনশনের জন্য সিগনেচার সংগ্রহ করা হচ্ছে। অনেকে সিগনেচারও করেছে। তখন ঋষভ গিয়ে একটা ইমোশনাল চাল চালে। সে লেকচারে উঠে বলে গোধূলি আমাদের স্টুডেন্ট ছিল, ব্রাইট ভবিষ্যৎ ছিল ওর। আমাদের মধ্যে কেউ যেন গোধূলির মতো না হয়। তার জন্য গোধূলির সম্মানে আজ আমরা 2 মিনিট নীরবতা পালন করব। এটা বলে সবাই নীরবতা পালন করে। লেকচার থেকে বের হলে একটা ছেলের সাথে দেখা হয় অপুর। ছেলেটির নাম অনুভব। অনুভব গোধূলির ক্লোজ ফ্রেন্ড ছিল। এই জন্য অপু অনুভবকে একদিন দেখা করতে বলে। সেদিন অপু আর অনুভব দেখা করে। অপু জানতে চায় আসলে কে ছিল গোধূলির জীবনে। অনুভব বলে জানি না কে ছিল, কিন্তু আমি ওকে অনেক ভালোবাসতাম। গোধূলি শুধু এটুকু বলেছিল ছেলেটি ম্যারিড, একটা মেয়েও আছে তার। গোধূলিকে বলেছিলাম বের হয়ে আয়, কিন্তু মেয়েটা সত্যি ভালোবাসতো ছেলেটাকে। জাস্ট কিছু চাইনি, শুধু চেয়েছিল একটু স্পেস, একটু সম্মান, একটু ভালোবাসা। কাউকে বলতো না গোধূলির রিলেশনের কথা, যেন সেই ছেলেটার সমস্যা না হয়। কিন্তু বিনিময়ে সে কিচ্ছু পায়নি। শেষ কিছুদিন গোধূলি বলছিল ছেলেটার সাথে তার যোগাযোগ হচ্ছে না। মেন্টালি গোধূলি ভেঙে পড়েছিল। এরপরের গল্প তো সবারই জানা। তখন অপু বলে তোমাদের স্যার কেমন মানুষ ছিলেন? তোমার কি মনে হয় এটা কি উনি করতে পারে? তখন অনুভব বলে আমি ঠিক জানি না উনি করতে পারে কিনা, তবে কলেজে মেয়েদের শর্ট ড্রেস, ডিপ নেক এসব কিন্তু উনি বেশি উপভোগ করত। অপু সেখান থেকে চলে আসে। ঋষভের কেমন রূপ দেখছে অপু। ঋষভ মুখে বলছে গোধূলি খারাপ মেয়ে, আবার কলেজে গিয়ে নীরবতা পালন করছে তার সম্মানে। বিষয়গুলো ভাবাচ্ছে অপুকে। এদিকে নিমো ফোন দিয়ে জানায় অপুকে গোধূলির বাসার ঠিকানা পাওয়া গিয়েছে। তখন অপু বাসায় বলে বুটিক শপের জন্য সে শাড়ি আনতে যাবে বাহিরে। এটা বলে অপু, নিমো আর সৌম্য বেরিয়ে পড়ে। তারা বিষ্ণুপুর নামের একটা গ্রামে আসে। খোঁজ নিয়ে তারা গোধূলির বাড়িতে যায়। সেখানে গোধূলির কাকা কাকি ছিল। নিমো বলে গোধূলির ব্যাপারে তাদের জানতে হবে, তারা গোধূলির কলেজ ফ্রেন্ড। তখন গোধূলির কাকা কাকি বলে কি বলবো বলুন, গোধূলি ভালো স্টুডেন্ট ছিল, টপ স্টুডেন্ট, কিন্তু শুনেছি ড্রাগস নিত, ছেলেদের সাথে ঘুরতো। কোথা থেকে কি হয়ে গেল আমরা বুঝে উঠতে পারিনি। বিয়ের আগে পেটে বাচ্চা, আত্মহত্যার চেষ্টা, এসব গ্রামের লোকজন খারাপ চোখে দেখে, তাই আমরা পুলিশের ঝামেলায় জড়াইনি। আমাদেরও তো একটা মেয়ে আছে, ওরও বিয়ে দিতে হবে। গোধূলি খুব ভালোবাসত ওর ছোট বোনকে।
এরপর একটা নিরিবিলি জায়গায় আসে নিমো, অপু আর সৌম্য, সাথে গোধূলির কাকাতো বোনও আসে। অপু জানতে চায় তোমার বোনের সাথে কি হয়েছিল, তুমি কি জানতে ওর ব্যাপারে? মেয়েটি বলে হ্যাঁ, আমি সব কিছুই জানতাম, শুধু দিদি আমাকে নামটা বলেনি। দিদি ফোনে কথা বলতো, পাশ থেকে শুনে জেনেছিলাম লোকটি বিবাহিত ছিল। 1 বছর আগে আমি কলেজে যাচ্ছিলাম, তখন দেখি দিদির সে বয়সে বড় একটা লোক দিদির সাথে গাছের আড়ালে দাঁড়িয়ে জোরাজুরি করছে, তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। লোকটি জোর করে দিদিকে কাছে টানছিল। এরপর একদিন ফোনে তাদের মধ্যে ঝামেলা হয়, আমি শুনে ফেলি। সেদিন দিদিকে বলি দিদি এসব থেকে বের হয়ে আয়। দিদি বলেছিল ভালোবাসি রে, তাই সব সহ্য করে পড়ে আছি। তখন জড়িয়ে ধরেছিলাম দিদিকে, দিদি ব্যথায় আমাকে সরিয়ে দিয়েছিল। তখন দেখেছিলাম দিদির শরীরে অনেক আঘাতের চিহ্ন। এটা কেমন সম্পর্ক যেখানে কষ্ট ভোগ করতে হয়, বুঝে উঠতে পারিনি সেদিন। আজ দিদি নেই, আমাকে পড়ানোর উৎসাহ দেওয়ার মতো কেউ নেই, কলকাতায় নিয়ে যেতে চাইবে না কেউ, সব শেষ হয়ে গেছে। তখন অপু বলে কবে এসেছিল সেই লোকটা? মেয়েটা বলে 1 বছর আগে। অপু বলে তুমি চিনতে পারবে সেই লোককে দেখলে? মেয়েটি বলে হ্যাঁ, লোকের চেহারা আমি কোনোদিন ভুলতে পারবো না। তখন অপু ফোন বের করে ঋষভের ছবিটা দেখায়। মেয়েটি মাথা নাড়িয়ে বলে হ্যাঁ, এটাই ছিল সেই লোক। এতক্ষণ অপু নিজের মনকে বুঝ দিচ্ছিল। অপু ভাবছিল অন্তিম পর্যায়ে গিয়ে সে হয়তো অন্য কারো নাম শুনবে। সে চাইছিল যেন নামটা ঋষভের না হয়, কিন্তু যেমনটা গোধূলি বলেছিল ঠিক সেমনটাই হলো। এবার অপু সোজা চলে আসে লয়ারের কাছে, এসে লয়ারকে ডিভোর্স ফাইল করতে বলে এবং বাড়ি পাঠিয়ে দিতে বলে। ভালোর মুখোশ পরে থাকা ঋষভকে অপু এখন আর সহ্য করতে পারবে না। সে 2টা মৃত্যুর কারণ, মিঠি একজন খুনির মেয়ে, এটা অপু মেনে নিতে পারবে না। ডিভোর্সের কথা বলে অপু বাসায় চলে আসে। ঋষভ বলে অপু তুমি গোসল করে ফ্রেশ হয়ে নাও। অপু বলে জল দিয়ে তো আর পাপ ধুয়ে ফেলা যায় না ঋষভ। ঠিক তখনই ঋষভের ফ্রেন্ডের কল আসে কলেজ থেকে। সে জানায় কলেজে যারা সিগনেচার কালেক্ট করছিল ঋষভের সাসপেনশনের জন্য, সেই ঘটনাটা এখন আরও বেশি ছড়িয়ে পড়েছে। অনেকে এখন সিগনেচার করছে, অপু সেখানে সিগনেচার করেছে জন্য সবাই এটাকে এখন অন্য দৃষ্টিতে দেখছে। অর্থাৎ অপু গোধূলির পক্ষ নিয়ে দাঁড়িয়েছে, কারণ গোধূলি সঠিক সম্মানটা পায়নি। সে তার জাস্টিস না পেয়ে, সে তার প্রাপ্যটা না পেয়ে চলে গেছে। গল্পের সমাপ্তি এইখানেই হয়। নেক্সট পার্ট আসবে পরের বছর। তখন আমরা জানবো অপু আর ঋষভের লড়াই কতটা ভয়ানক রূপ লাভ করে। অপু প্রমাণ কালেক্ট করতে গিয়ে হয়তো এমন আরও অনেক মেয়ের সন্ধান পাবে যাদের জীবন ঋষভ শেষ করে দিয়েছে। এখন এটাই দেখার বিষয় ঋষভ কি করে বাঁচার জন্য। আসলে আমরা ভাবি অনেক সময় ছেলে মেয়ে দুজন রিলেশনে আছে বা বিয়ে করেছে, সেখানে ফিজিক্যাল টর্চার বা সেক্সুয়াল টর্চার আবার কিভাবে সম্ভব। কিন্তু এটাই সত্যি, দিনের পর দিন অনেকেই পাশবিকতার শিকার হয়ে যাচ্ছে। আমরা এর আগেও এই টপিকের উপর মুভি বা সিরিজ দেখেছি, সম্পূর্ণা, পিঙ্ক। আমার কাছে ভালো লেগেছে গল্পটা, আপনারা জানাবেন আপনাদের মতামত। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে।